কালকে যদি আর্মি প্রপারলি অ্যাক্ট করে, হ্যাঁ, তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেটা সহকারে যদি অ্যাক্ট করে, তাইলে একটা হয়তো মোটামুটি ইলেকশন হয়ে যাবে। তা না হলে কিন্তু আমার ধারণা যে একটা বড় ধরনের ইলেকশন কমিশনের ভার্চুয়ালি কিছুই করার নাই। এবং তারা যতই বাগাড়ম্বর করুক না কেন, প্রথম দিকে তো মনে হয়েছিল যে বোধহয় আমাদের চিফ ইলেকশন কমিশনার হচ্ছে টিএন সেশনের বাংলাদেশি সংস্করণ, মানে এত বাগাড়ম্বর করছিল প্রথম দিকে, একদম প্রথম দিকে গঠিত হওয়ার পর থেকে। তো তখন আমি একটা টক শোতে বলছিলাম যে এইসব মানে এগুলি মিলিয়ে যাবে, এগুলি কিছু লাভ হবে না। কারণ বাংলাদেশে মব হচ্ছে আপনার সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। বাংলাদেশে মব হচ্ছে স্ট্রংগেস্ট ইনস্টিটিউশন, স্ট্রংগেস্ট শক্তি, মানে ক্ষমতাধর। এবং এই মবের কাছে আপনার ইভেন চিফ অ্যাডভাইজারে তো কখনো কখনো মবের কাছে আত্মসমর্পণ করছে। তারা মনে করতে পারে আওয়ামী লীগ যেহেতু এখন কোণঠাসা অবস্থায় আছে, আওয়ামী লীগের স্পেস দিলে আর কি হবে, এমন কি হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আওয়ামী লীগই থাকুক মাঠে, তাহলে দুই ভাই মিলে আপনার জামাতকে আমরা প্রতিহত করবো। হ্যাঁ, পরের ইলেকশনে কি হওয়ার হবে। একবার এরকম তো হয়েছে, একবার হয়েছে বিএনপি একবার আসছে, আওয়ামী লীগ একবার আসছে, এবার তো হয়েছে। তো ফলে এই যে নতুন করে যে উত্থান ঘটলো জামাতের, যেটা বিএনপির জন্য এবং আওয়ামী লীগের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াইছে, হ্যাঁ, কমন থ্রেট হয়ে দাঁড়াইছে। এই কমন থ্রেটকে আমার মনে হয় এই দুই দল, মানে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, এই দুই দল আমার মনে হয় জয়েন্টলি মোকাবেলা করবে। আমরা এই নির্বাচনটার জন্য অনেক সন্দেহ সংশয় নিয়ে অপেক্ষা করছিলাম, হবে কি হবে না, হবে কি হবে না। শেষ মুহূর্তে এসেও কোথায় যেন একটা ধোঁয়াশা। আজ সন্ধ্যার পরে যা শুরু হয়েছে, কেউ বলছেন আওয়ামী লীগ রাতের ভোট করতো, এখন সন্ধ্যার ভোট শুরু হয়েছে। অন্তত দেশের 20টা জায়গার খবর আছে যেখানে ঢাকা সহ ধরা পড়েছে, এবং ম্যাক্সিমামই বলা হচ্ছে তারা জামাতে ইসলামীর সমর্থক নেতা কর্মী। এর বাইরে বেশ কিছু সেন্টারে ভোট দেওয়ার ঘটনার কথা সোশ্যাল মিডিয়া উঠে এসছে। আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে, চেষ্টা করছে, কিন্তু আমরা হেডলাইন করেছি কেউ কি ভোট ভন্ডুল করতে নেমেছে, কি খেলা শুরু হলো। মাহবুব কামাল, শোনেন, আমি একটা কথা প্রায় বলি যে মানে ফুল এবং ইন্টেলিজেন্ট এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। ফুলস আর always determined to believe a lie or a fantasy, আর ইন্টেলিজেন্টরা হচ্ছে সবসময় ডাউটফুল থাকে, সবসময় সন্দেহ প্রবণ থাকে ইন্টেলিজেন্টরা। ফুলরা সবসময় মনে করে যার যেটা বিশ্বাস করতেই থাকে। দেখেন, আমরা কিন্তু সব আগে থেকেই ডাউট করে আসতেছিলাম যে নির্বাচনটা কি আদৌ সুষ্ঠুভাবে হবে। নির্বাচন হয়তো একটা হবে, কিন্তু কতটা নিরপেক্ষ হবে, কতটা সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, এগুলো ডাউট আমাদের ছিল সবসময়। এবং ডাউটটা এই মুহূর্তে এসে এই ডাউটটা আরো গভীর হচ্ছে। আপনি যেটা বললেন সেটাই শুধু না, আরো ব্যাপার আছে। যেমন কয়েকটা ভোট কেন্দ্র কিন্তু করে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে অথবা আগুন দেওয়া হয়েছে। একজন সহকারী প্রিজাইডিং অফিসার কিন্তু নিহত হয়েছে। তারপর বিভিন্ন জায়গায় টাকা নিয়ে ধরা পড়তেছে। এবং আমি যেটা খবর পাইছি যে আপনার মবক্র্যাটদের, যারা আপনার মবক্রেসিতে যারা পারফেকশন আনছে গত 16 মাসে, এই ধরনের মবক্র্যাটদের জড়ো করা হচ্ছে। যারা বিখ্যাত মবক্র্যাট যারা আর কি, হ্যাঁ, তাদের জড়ো করা হচ্ছে। এবং আগামীকাল একটা বড়, যখনই ভোটিং প্যাটার্নটা দেখবে আইদার অব দি মানে কি বলে যে পার্টি, জামাত অথবা বিএনপি ওরকম না, বিএনপি যেহেতু তারা কনফিডেন্ট যে তারা জিততেছে, আমার মনে হয় বিএনপি চাইবে যে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হয়ে যাক। কিন্তু আমার ধারণা হচ্ছে যে জামাতের যে একটা হাইপ উঠছিল মাঝখানে, যে বোধহয় জামাত জিতে যাচ্ছে, জামাত হয়তো সরকারও গঠন করতে, এরকম একটা হাইপ কিন্তু উঠছিল। কিন্তু এটা ক্রমশ এইটা ডিমিনিশিং, হ্যাঁ, এটা ক্রমশ এই হাইপটা নিচে নেমে যাচ্ছে এবং মনে হচ্ছে যেন তারা এখন ব্যাকফুটে চলে গেছে। তো যাই হোক, এখন ভোটিং প্যাটার্ন লক্ষ্য করে জামাত কি করবে না করবে এটা আমার কাছে একটু ডাউটফুল। এবং দেখেন, নির্বাচনটা কিন্তু একটা প্যাকেজ, হ্যাঁ, এটা প্যাকেজ। এই প্যাকেজের অনেকগুলো এলিমেন্ট আছে। শুধু নির্বাচনের দিন আমি ভোট দিলাম
আর এটা নির্বাচন হয়ে গেল, ব্যাপারটা কিন্তু সেরকম না। প্যাকেজটা কিরকম? প্রথমে আপনি নির্বিঘ্নে ভোট দিবেন, তারপরে শান্তিপূর্ণ ভোট হবে, সন্ধ্যার পর থেকে ভোট গণনা শুরু হবে, একটা পর্যায়ে গিয়ে ভোট রেজাল্ট হবে, রেজাল্ট দুই পক্ষই মেনে নিবে, পরাজিতরা তাদের হার মেনে নিবে, তারপর শপথ হবে, তারপর ইলেক্টেড বডির কাছে পাওয়ার পিসফুল ট্রান্সফার হবে। এইটা হচ্ছে প্যাকেজ। এখন আমরা ধরে নিছি কি যে নির্বাচনের দিন ভোট সবাই দিতে পারলেই বোধহয় এটা নির্বাচন হয়ে গেল। এটা তো নির্বাচন নয়। নির্বাচনের আলটিমেট উদ্দেশ্য তো হচ্ছে ইলেক্টেড বডির কাছে পাওয়ার ট্রান্সফার করা। সেইটা যদি আপনি না করেন, সেটা যদি আপনি আলটিমেটলি না হয়, মানে প্যাকেজের কোর্সটা যদি শেষ না করেন আপনি, তাহলে তো এটা নির্বাচন হলো না। আপনার শান্তিপূর্ণভাবে ভোট হলো, মনে করেন কালকে কোনো গন্ডগোলের কিছু হলো না, কিন্তু পরবর্তী ধাপগুলো ধরেন যে হলো না, তাহলে কি এটা হলো নির্বাচন? তো নির্বাচন হলো না। তাইলে আপনাকে নির্বাচন আমরা তখনই বলবো, সুষ্ঠু নির্বাচন তখনই বলবো যখন ইলেক্টেড বডির কাছে পাওয়ার চলে যাবে। সেই ব্যাপারটা এখন একটু ডাউটফুল হয়ে গেছে। আমি পুরোপুরি ডাউটফুল বলবো না, কারণ আমরা দেখব যে আগামীকাল সেনাবাহিনী কি ভূমিকা পালন করতেছে, দ্যাট ম্যাটার্স। এবং আমি মনে করি যে সেনাবাহিনী যদি প্রপারলি অ্যাক্ট করে, হ্যাঁ, তাহলে এই সমস্ত ব্যাড এলিমেন্ট, এই সমস্ত যারা কেওয়াস করতে চায় তারা টিকতে পারবে না, যদি সেনাবাহিনী অ্যাক্ট করতে পারে। এবং অ্যাক্ট করাটা হতে হবে নন সিলেক্টিভ। যেটা সিলেক্টিভ মানে অ্যাক্ট করে, যেমন ধরেন যে যেখানে যেখানে এনসিপি জিততেছে বা এনসিপি আছে সেখানে হয়তো, যেমন আমরা দেখছি তো যে এই 16 মাস ধরে তো আর্মি সিলেক্টিভলি অ্যাক্ট করছে, যেমন গোপালগঞ্জে হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু বাকি যে সমস্ত মব হয়েছে, যেমন ধরেন যে মাজার ভাঙ্গা থেকে শুরু করে নাটক করতে দেওয়া হবে না, গান করতে দেওয়া হবে না, এটা করতে দেওয়া হবে না, লাশ কবর থেকে পুরো পুড়িয়ে ফেলা, অমুক কত কিছু হয়েছে না, কোথাও তো আর্মি অ্যাক্ট করে নাই। ইভেন প্রথম আলো এবং ডেইলি স্টার যখন পুড়িয়ে ফেলা হচ্ছিল, আগুন জ্বলছিল, তখনও তো আর্মি ছিল, কিন্তু অ্যাক্ট করে নাই। হ্যাঁ, কিন্তু আবার গোপালগঞ্জে কিন্তু আর্মি অ্যাক্ট করছে। কি কারণে? ওখানে এনসিপি অ্যাটাক হয়েছিল। তো সিলেক্টিভ, হ্যাঁ ওটা। এবং কি কারণে আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও সিলেক্টিভলি অ্যাক্ট করলো, সব জায়গায় অ্যাক্ট করলো না, এটা কিন্তু আমার কাছে একটা রহস্যের কিছু নাই। এটা চিফ অ্যাডভাইজার বা সরকারের পক্ষ থেকে তাদেরকে ওইভাবে মানে ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, কারণ আর্মি তো চিফ অ্যাডভাইজারের বাইরে যেতে পারবে না। তো ফলে কালকে যদি আর্মি প্রপারলি অ্যাক্ট করে, হ্যাঁ, তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেটা সহকারে যদি অ্যাক্ট করে, তাইলে একটা হয়তো মোটামুটি ইলেকশন হয়ে যাবে। তা না হলে কিন্তু আমার ধারণা যে একটা বড় ধরনের, আপনি তো কতগুলি বললেন, 20টা জায়গায় অন্তত ইয়ে হয়েছে, তারপরে টাকার খেলা হচ্ছে, এগুলো তো গ্রস ভায়োলেশন অফ আরপিও, গ্রস ভায়োলেশন, টাকার খেলা। তারপরে ধরেন যে ভয়ভীতি প্রদর্শন করা, তারপরে হচ্ছে ইতিমধ্যে দেখেন ইলেকশন কমিশন কিন্তু যেসব আরপিও ভায়োলেশন হয়েছে, কোনো ব্যাপারেই কিন্তু ইলেকশন কমিশনের কোনো ভূমিকা আমরা দেখি নাই। রিটার্নিং অফিসারের রুমে গিয়ে মব করা হয়েছে, এটার কোনো প্রতিকার হয় নাই। তারপরে সার্জিস আরপিও ভায়োলেট করে আপনার তোরণ নির্মাণ করছে, একটা শো কজ করছে মাত্র, কিন্তু এটার কোনো ফলো আপ নাই। মানে এটা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে শো কজ করা হচ্ছে ইলেকশন কমিশনের প্রিভিলেজ, আর এটাকে ইগনোর করা হচ্ছে সার্জিসের রাইট, এটা অধিকার যে এটাকে ইগনোর করা যায়। ওইটা হচ্ছে প্রিভিলেজ আর এটা হচ্ছে রাইট। এবং এই যে এত কিছু হলো, হ্যাঁ, ইলেকশন কমিশনের অফিসের কার্যালয়ের সামনে গিয়ে মব হইলো, কত কিছু হলো, কিন্তু কোনো ব্যাপারে আমরা দেখেছি যে ইলেকশন কমিশন কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা কোনো কিছু এগুলো করে নাই। তো ফলে কালকে শুধুমাত্র ইলেকশন কমিশন একটা ভালো নির্বাচন করে দিবে, এইটা দুরাশা, এটা আশা করে লাভ নেই। ইলেকশন কমিশনের ভার্চুয়ালি কিছুই করার নাই। এবং তারা যতই বাগাড়ম্বর করুক না কেন, প্রথম দিকে তো মনে হয়েছিল যে বোধহয় আমাদের চিফ ইলেকশন কমিশনার হচ্ছে টিএন সেশনের বাংলাদেশি সংস্করণ, মানে এত বাগাড়ম্বর করছিল একদম প্রথম দিকে গঠিত হওয়ার পর থেকে। তো তখন আমি একটা টক শোতে বলছিলাম যে এইসব মানে এগুলি মিলিয়ে যাবে, এগুলি কিছু লাভ হবে না। কারণ বাংলাদেশে মব হচ্ছে আপনার সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। বাংলাদেশে মব হচ্ছে স্ট্রংগেস্ট ইনস্টিটিউশন,
স্ট্রংগেস্ট শক্তি, মানে ক্ষমতাধর। এবং এই মবের কাছে আপনার ইভেন চিফ অ্যাডভাইজার তো কখনো কখনো মবের কাছে আত্মসমর্পণ করছে, কখনো কখনো কতগুলি দাবি মেনে নিছে মবের কাছে। সুতরাং খোদ গভর্নমেন্ট যেখানে আপনার মবের কাছে কি বলে পরাস্ত, সেখানে নির্বাচন কমিশন এই মানে কি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে, মেরুদণ্ড সোজা করে কাজ করতে পারবে, এইটা আমার কাছে মনে হয় না। সো আমাদের লাস্ট রিসোর্ট, আমাদের সবচেয়ে শেষ ভরসা হচ্ছে আর্মি এবং আইন শৃঙ্খলা বাহিনী। একটা আসার কথা আছে, যেমন আনসার বাহিনীর যে প্রধান, তিনি অবশ্য খুব অ্যাডামেন্টলি বলছেন যে কোনোভাবে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিঘ্নিত করা যাবে, দরকার হলে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। তো এটা এনকারেজিং, বাট আলটিমেটলি কি হয়, হ্যাঁ, সেটা দেখতে হবে। যেমন আমরা একটা জিনিস দেখতেছি যে কি কারণে যেন, মানে এটা কোন রহস্য, মানে এটা ভেদ করা খুব কঠিন, যে আইন শৃঙ্খলা বাহিনী এমনকি সেনাবাহিনীর সামনেও আপনার কি বলে উদ্ধত আচরণ মেনে নেওয়া হয়, এবং কোথাও মানে যে এটাকে প্রতিবাদ করা বা এটার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া না, সব ক্ষেত্রে একটা কম্প্রোমাইজ। যেমন আপনার খেয়াল আছে, এই কয়েকদিন আগে আপনার জামাতের এক ক্যান্ডিডেট, সে মিলিটারি পুলিশের সাথে যে আচরণ করছে, এমপির সাথে একজন যে আচরণ করছে, এটা তো সেনাবাহিনী সহ্য করার কথা না। কিন্তু আমরা দেখলাম, সারপ্রাইজিংলি আমরা দেখলাম যে সেনাবাহিনী কোনো কিছুই করলো না। হ্যাঁ, ফলে এটা কোন রহস্য আমার তো মাথায় ধরে না, যে কেন এত শাকের পোকা হয়ে গেলেন সেনাবাহিনী, কেন আইন শৃঙ্খলা বাহিনী শাকের পোকার মতো এত নিস্তেজ হয়ে থাকতেছে। হ্যাঁ, তো যাক, এতদিন 16-17 মাস করছে, যাই হোক, এখন কালকের দিনটা তাদেরকে একটা হার্ড লাইনে যেতে হবে অবশ্যই। এনি কি বলে যে ব্যাড এলিমেন্ট, যারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে, নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে যদি স্টার্ন অ্যাকশন না নেয়, তাহলে সেনাবাহিনী কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এইটা ইতিহাসের কাছে দায়ী হয়ে থাকবেন। হ্যাঁ, কারণ তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, তারা সেটা তো তারা মানে এটা এক্সিকিউট করবে, তাই না? তো দেখেন, আমরা কিন্তু ভাই কি বলবেন, আমি ব্যক্তিগতভাবে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না যে অবস্থার মধ্যে আমরা আছি। আমরা একটা নিঃশ্বাস নেওয়ার আবহাওয়া চাচ্ছি, যে একটা প্রাণ খুলে নিঃশ্বাস নিব, এবং একটা ইলেক্টেড বডির জন্য আমরা কি যে আকুতি মিনতি করতেছি কিছুদিন যাবত। হ্যাঁ, যে ভাই এখান থেকে নিস্তার চাই, এইখান থেকে নিস্তার চাই, এইটা সহ্য হচ্ছে না। আপনি ইকোনমির কথা জানেন, বাদ দেন, এই সমস্ত বাদ দেন, ইকোনমির যে সমস্ত খবর পাচ্ছি আমরা, মুদ্রানীতির ঘোষণার সময় বলা হচ্ছে যে এটা মানে আমাদের অর্থনীতির একটা বড় ধরনের নেগেটিভ নির্দেশক আছে ওখানে। তারপরে আপনার কি বলে ঋণ খেলাপি এবং মারাত্মক ভাবে গেছে এটা। তারপরে খোদ আপনার বিদেবপ্রিয় বলতেছে, বিদেবপ্রিয় তো আমরা জানি যে বর্তমান সরকারের প্রথম দিকে খুব মানে কি বলে সহযোগী পার্টনার ছিল, এবং সে তো ওই যে শ্বেতপত্র বাইর করছে, গভর্নমেন্টকে এক ধরনের ব্ল্যাঙ্ক চেক দিচ্ছিল। সে দেবপ্রিয় বলতেছে সরকারের দম শেষ হয়ে গেছে, অর্থনীতি ইত্যাদি। হ্যাঁ, তারপরে ইনফ্লেশনের রেট সাউথ এশিয়ার হাইয়েস্ট, এবং এই ইনফ্লেশন বাড়তে থাকবে। হ্যাঁ, যেহেতু ইনভেস্টমেন্ট নাই, কিছু নেই, কর্মসংস্থান নেই ইত্যাদি। তারপরে জিডিপি অনেক কম। তারপরে ধরেন যে খেলাপি ঋণ অনেক বেড়ে গেছে, দুর্নীতিতে এক ধাপ নেমে গেছে, বৈদেশিক লোনের পরিমাণ অনেক বেশি। তার মধ্যে আবার দেখেন বেতন ডাবল করে দিছে। আগামী ইলেক্টেড গভর্নমেন্টকে বিপদে ফেলার জন্য এই গভর্নমেন্ট যা যা করতেছে, হ্যাঁ, কি কারণে করতেছে, ইন্টেনশনটা আমরা বুঝতেছি না। এটা কি এমন যে আমরা যেহেতু ফেল করছি, নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট ফেল করুক, তাহলে মানুষ কবে, ও আচ্ছা, এই দেশকে তো শাসন করা খুব কঠিন, ওরা ফেল করতেছে, তা আমরা মানে তাদের ফেলিওরটা জাস্টিফাই করার জন্য আমার মনে হয় এত কিছু করতেছে। দেখেন, গতকাল একটা চুক্তি হয়েছে, শুল্ক চুক্তি আমেরিকার সাথে, এবং এটা এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। এইটা প্রকাশ করা যাবে না। কেন বাবা প্রকাশ করা যাবে না? হ্যাঁ, কি কারণে? তাহলে এর মধ্যে কি আছে? আপনারা কোন বিপদে ফেলতে যাচ্ছেন নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টকে? কোন বিপদে? যে সমস্ত কাণ্ডগুলি করতেছেন আপনারা, প্রত্যেকটা কাণ্ড আপনার ইলেক্টেড গভর্নমেন্টকে ফাংশন করতে অন্তরায় হয়ে দাঁড়াবে, প্রত্যেকটা ফাংশন ইয়ে। তাহলে এটা কি ইচ্ছাকৃত? না কি?
একটা প্রশাসনিক coup কথা শোনা যায়, এটা অথবা এরকমও শোনা যায় যে এটা ডিপ স্টেটের খেলাধুলার পার্ট আমরা হয়ে গেছি, যে এই নির্বাচন কি হবে, কে আসবে, কিভাবে নির্বাচন হবে, এটা ডিপ স্টেটের প্ল্যানিং এ হচ্ছে। এখন যেহেতু ডক্টর ইউনূস সাহেব আছেন, আপনার কি মনে হয়? না, আমার তো শুনেন, মানে বাংলাদেশটা এখন যে জায়গায় চলে আসছে, এনিথিং ক্যান হ্যাপেন। এখানে একটা সমাজ এত জোর জবরদস্তিমূলক হইতে পারে, হ্যাঁ, এটা ভাবা যায় না। হ্যাঁ, মানে কেউ প্রশ্ন করে না। হ্যাঁ, আমাদের চিফ অ্যাডভাইজারকে সামনে উনি যা বলতেছেন সেটাই ফাইনাল। উনি যা বলতেছেন তার কাছে পলিটিক্যাল লিডাররা গিয়েও কোনো প্রশ্ন করে না। এই 16-17 মাস উনি একেবারে আনকোয়েশ্চেন থাকলেন। হ্যাঁ, এবং একটা নির্বিঘ্ন, একটা কি বলে যে কোনো টেনশনলেস, একটা জবাবদিহিতাহীন একটা সরকার চললো 16-17 মাস। হ্যাঁ, যা খুশি তাদের যা মনে হয়েছে তাই করছে। কোনো পাবলিক ওপিনিয়ন তো দূরের কথা, পলিটিক্যাল পার্টিগুলোর লিডারদের থোড়াই কেয়ার করছেন। যেগুলি করছেন এগুলি হচ্ছে গুড হিউমারে রাখা। হ্যাঁ, একটা কি কয় যে ওই ভিজা গামছা দিয়ে পিঠ মুছায় দেওয়ার মতো আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওনার মনে যা আছে ওটাই উনি করতেছেন। উনি ওনার জায়গা থেকে এক চুল পরিমাণও সরেন নাই এ পর্যন্ত। উনি সরেন নাই। এবং আপনি যেটা বলছেন, হ্যাঁ, ডাউট করার যথেষ্ট কারণ আছে যে কি হবে না হবে। এবং দেখেন, আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল, বলবো না সবাই না, বিশেষ করে চিফ অ্যাডভাইজার, উনি সব সময় পার্সোনাল এজেন্ডা নিয়ে ব্যস্ত ছিলেন 16 বার। সব সময় ওনার কাছে পাবলিক ইন্টারেস্ট বা জনগণের যে একটা চাহিদা, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের নিরাপত্তা, এগুলো তার কাছে কোনো কনসার্নই না। হ্যাঁ, প্রথম থেকে আমরা দেখতেছি যে উনি সবসময় নিজের কথা বলে, নিজের মানে এজেন্ডা বাস্তবায়ন করছে। এসেই উনি তার টাকা মাফ করে দিলেন, এসেই উনি কি বলে যে গ্রামীণ ব্যাংকের জন্য নানা রকম সুযোগ করে দিলেন। হ্যাঁ, এসেই মানে কি দেশ ভ্রমণ করা শুরু করলেন। সাদা কালো চামড়া তার ভালো লাগে না, সাদা চামড়ার সাথে আড্ডা মারতে ভালো লাগে। ইচ্ছা হলে চলে গেল, হ্যাঁ, ইচ্ছা হলে দেশের বাইরে চলে গেল। এবং কখনো কখনো তার ট্যুর গুলি এত হাস্যকর ছিল যে, এবং এত মিনিংলেস কতগুলি ট্যুর হয়েছে তার। হ্যাঁ, রাষ্ট্রের টাকা খরচ করে। হ্যাঁ, মানে এগুলি ভাবা যায় না। যেমন ইটালির ট্যুরটা দেখেন, ইটালির ট্যুরটা অনেকে বলে এটা তার, উনি যে ম্যান পাওয়ার লাইসেন্স করছেন, ওই লাইসেন্সে যাতে লোক পাঠানো যায় সে ধরনের একটা অ্যারেঞ্জমেন্টের জন্য গেছে। এবং আমরা তাই দেখলাম, উনি তো ইটালিয়ান প্রাইম মিনিস্টার, ওনার সাথে দেখা করলো না, উনি গেলেন মেয়রের সঙ্গে দেখা গেলেন আর কি। হ্যাঁ, এই বয়সে একটা মানুষের কত টাকা লাগে? উনি মানে ওনার এইজ তো, এটা তো বাস্তবতা, 85-86। হ্যাঁ, তাহলে ওনার কত টাকা লাগে? আমি বলি শোনেন, মানে ওই লতা মঙ্গেশকরের ব্যাপারে অনেকে বলছিলেন যে উনি যে এত ভালো গান, উনি মারা যাওয়ার পরে ওর মাথাটা একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এই মাথার ভিতরে কি আছে, এত সুন্দর, এত সুললিত গলা। তো কিংবা ধরেন যে আইনস্টাইনের মাথাও গবেষণার কথা বলছিলেন অনেকে, মানে এত বুদ্ধি একটা মানুষের মাথা থাকে কি করে। আমার মনে হয় আমাদের চিফ অ্যাডভাইজারের যে মনস্তত্ত্ব, এইটা একটা গবেষণার বিষয়। আপনি যেটা বললেন, যেমন ধরেন যে 40-50 বছরে একটা লোকের যদি মানে টাকার আকাঙ্ক্ষা থাকে কিংবা সম্পত্তি, এটা একটা রিজনেবল, এটা একটা লজিক খুঁজে পায়। তার সামনে বড় জীবন পড়ে আছে, হ্যাঁ, টাকা লাগবে ইত্যাদি। কিন্তু at the age of 86 or 87, when his one leg in the grave, এক পা যার মানে কবরে, এটা বলতেও খারাপ লাগে, মানে 86 না, ইটস টু ওল্ড আর কি। হ্যাঁ, তখন যদি উনি মানে গ্রামীণ ব্যাংক কিভাবে আর্থিকভাবে লাভবান হবে, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠানগুলি কিভাবে আর্থিকভাবে লাভবান হবে, উনি কিভাবে আর্থিকভাবে লাভবান হবেন, এই চিন্তাগুলি যখন আসে, তখন এটা বুঝতে হবে যে হিজ সাইকোলজি সামথিং ডিফারেন্ট, তার মনস্তত্ত্বটা একটু ভিন্ন। হ্যাঁ, যেমন আমার কি হয়েছে, যেমন ধরেন আমার 72-73 চলতেছে। এখন আমাকে যদি কেউ 5 কোটি টাকা দিতে চায় বা 10 কোটি টাকা, আমি নিবো না। তো এটাকে আমি কি করব? আমাকে তো খরচ করতে হবে টাকাটা, তাই না? আমি নিবই না। আমি 50 লাখ টাকা নিবো বড় জোর। কেন নিবো 50 লাখ টাকা? যদি দিতে চাই কেউ, যে আমি 50 লাখ টাকা দিয়ে 2-4টা দেশ ঘুরতে পারবো।
কিন্তু আমাকে যদি 50 কোটি টাকা কেউ দিতে যাবে, নিবই না। এটাকে আমি কি করব? মানে আমাকে তো খরচ করতে হবে। আমি জুয়া খেলি না, মদ খাই না, আমার নারীর প্রতি কোনো ইয়ে নাই, তো এই টাকাটা আমি কি করব? আমাকে তো খরচ করতে হবে টাকাটা, তাই না? কিন্তু এই যে মানে এই বয়সে আপনার এই তার এইসব বিষয় আমার কাছে খুব মানে অদ্ভুত লাগে আর কি। উনি একজন নোবেল লরিয়েট। আপনাকে আমরা একটু পাচ্ছি, আমি জানি আপনার সঙ্গে আমার প্ল্যান আছে। আমি শেষ শুরু আজকের এই লাইভ অনুষ্ঠানে শেষ জানতে চাই, আওয়ামী লীগের ভোট কি হচ্ছে আপনার ধারণা, এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা পরবর্তী সরকার যদি আসে তাহলে কি হতে পারে, এই দুইটা বিষয়ে আপনার একটু মতামত জেনে আজকে শেষ করবো। না, আওয়ামী লীগের যারা ভোটার না, এইটা ডিভাইড হবে, কারণ এটা সেন্ট্রালের যে নির্দেশ যদি থেকে থাকে, আমি জানি না, যদি থেকে থাকে ওইটা খুব প্রতিপালিত হবে না। এইটা ধরেন যে এই নির্বাচন তো লোকালাইজড, তাই না? একটা অঞ্চল ভিত্তিক, যে এক একটা কনস্টিটিউয়েন্সি এক একটা সিনারিও, এক একটা বাস্তবতা, তাই না? ওই কনস্টিটিউয়েন্সিতে আপনার যে দাঁড়াইছে বিএনপির এবং জামাত, তাদের সাথে আওয়ামী লীগের কি রিলেশন প্যাটার্ন, ওইটার উপর অনেকটা নির্ভর করবে। তারপরে হয়তো ধরেন যে আওয়ামী লীগের কেউ কেউ মনে করতে পারে যে বিএনপি ইজ কি বলে যে লেসার ব্যাড, বেশি মানে কি বলে যে কম খারাপ। কেউ কেউ মনে করতে পারে জামাত কম খারাপ। হ্যাঁ, তারা ওইভাবে চিন্তা করে ভোট দিবে। এটা একজোটে সবাই এখানে ভোট দিবে আমার এটা মনে হয় না। এইটা কনস্টিটিউয়েন্সি ওয়াইজ ভ্যারি করবে। আর লার্জ পোর্শন অফ আওয়ামী লীগ ভোটার, তারা আমার মনে হয় ভোট দিতেই যাবে না, এটা আমাদের ধারণা। আর যেটা বললেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, যদি মানে আমরা ফর আর্গুমেন্ট সেক, তাইলে আওয়ামী লীগ একটা স্পেস পেতে পারে, কারণ বিএনপি উইল নট অ্যালাউ কি বলে জামাত টু বি দি অপোজিশন। তারা যেহেতু বিএনপি মনে করে যে এটা কি বলে একটা মৌলবাদী শক্তি এবং এটা স্বাধীনতার বিরোধী, বিএনপি মনে করে এটা স্বাধীনতার বিরোধী শক্তি, এবং তাদেরকে সুযোগ দেওয়া হলে তারা এমন শক্তি সঞ্চয় করবে আগামীতে যে তাদের ক্ষমতা থ্রেটেন্ড হইতে পারে। সুতরাং জামাতকে শক্তিশালী হতে বিএনপি দেবে না, এটা আমার ধারণা। তো ফলে কি হবে, তারা আওয়ামী লীগকে স্পেস দিতে চাইবে, সো দ্যাট ওই যে বাইনারি সিস্টেম 90 থেকে যে বাইনারি ছিল, ওয়ান সাকসিস অ্যানাদার, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, এই ফর্মুলায় হয়তো বিএনপি যাবে। আই এম নট শিওর, বাট এইটা বোঝা যায় যে বিএনপি জামাতকে স্পেস দিবে যদি ক্ষমতা পায়, মনে হয় না। কারণ জামাতকে স্পেস দিলেই হয়তো বিএনপি এটা ভাববে যে জামাতকে স্পেস দেওয়া মানে খুব দ্রুতই জামাত আরো শক্তিশালী হয়ে উঠবে। হ্যাঁ, কারণ জামাত একটা রেজিমেন্টেড ফোর্স, এবং জামাতের যে অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার এবং তাদের যে মেথোডোলজি, তাদের যে ফাইন্যান্স, তাদের যে কি বলে যে এক ধরনের সাইন্টিফিক মেকানিজম তাদের, হ্যাঁ, তাদেরকে স্পেস দিলে হয়তো খুব দ্রুতই তারা বিএনপির মানে কার্যকর রাইভাল হিসেবে দাঁড়িয়ে যাবে, এবং তখন হয়তো আর তার ক্ষমতা থাকতে পারবে না। তো ফলে আওয়ামী লীগ যেহেতু, তারা মনে করতে পারে আওয়ামী লীগ যেহেতু এখন কোণঠাসা অবস্থায় আছে, আওয়ামী লীগে স্পেস দিলে আর কি হবে, এমন কি হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আওয়ামী লীগই থাকুক মাঠে, তাহলে দুই ভাই মিলে আপনার জামাতকে আমরা প্রতিহত করব। হ্যাঁ, পরের ইলেকশনে কি হওয়ার হবে। একবার এরকম তো হয়েছে, বিএনপি একবার আসছে, আওয়ামী লীগ একবার আসছে, এবার তো হয়েছে। তো ফলে এই যে নতুন করে যে উত্থান ঘটলো জামাতের, যেটা বিএনপির জন্য এবং আওয়ামী লীগের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াইছে, হ্যাঁ, কমন থ্রেট হয়ে দাঁড়াইছে। এই কমন থ্রেটকে আমার মনে হয় এই দুই দল, মানে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, এই দুই দল আমার মনে হয় জয়েন্টলি মোকাবেলা করবে। আমার এটা পার্সোনাল ইয়ে আর কি। দেখা যাক কি ইলেকশনে কি হয়।